discuss about the modes of divorce, and this is the point. And there are two categories of divorce under Muslim law. অর্থাৎ মুসলিম লয়ে বা মুসলিম লয়ের অধীনে দুইভাবে মূলত ডিভোর্সকে কার্যকারী করা যায়। মূলত একটি পদ্ধতি আছে এক্সট্রা জুডিশিয়াল ডিভোর্স, আর একটি পদ্ধতি আছে হচ্ছে জুডিশিয়াল ডিভোর্স। এক্সট্রা জুডিশিয়াল ডিভোর্স দ্যাট মিনস এটি মূলত বাই অ্যাক্ট অফ দ্য পার্টিস, অর্থাৎ একটি বিবাহে দুটি পার্টিস থাকে, একজন স্বামী এবং একজন স্ত্রী। তো সেটি স্বামীর দ্বারা হতে পারে অথবা স্ত্রীর দ্বারা হতে পারে। অর্থাৎ স্বামী বা স্ত্রী দ্বারা যদি কোনো ডিভোর্স হয়, কোনো বিবাহ বিচ্ছেদ হয়, তাহলে এটিকে এক্সট্রা জুডিশিয়াল ডিভোর্স বলা যেতে পারে। অ্যানাদার যে ভাগটা আছে, অন্য ভাগটি, সেটা হচ্ছে জুডিশিয়াল ডিভোর্স। এবং এই জুডিশিয়াল ডিভোর্স শুধুমাত্র স্ত্রী দিতে পারে, এবং সেটিও দিতে পারে ডিসোলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট আছে, যেটি 1939 সালে এটি পাশ হয়েছিল, এবং সেটি বাংলাদেশে বিদ্যমান আইন। এবং এই আইনে সেকশন 2-তে কিছু কন্ডিশন দেওয়া আছে। সেই কন্ডিশনগুলোর অধীনে একজন স্ত্রী কোর্টের মাধ্যমে তার বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। তো আমরা এখন আরেকটু দেখে নেব যে এই এক্সট্রা জুডিশিয়াল যে ডিভোর্সটা, এই এক্সট্রা জুডিশিয়াল ডিভোর্সটাকেও আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। মূলত এটাকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ভাগটি করা যেতে পারে যে বাই দ্য হাজব্যান্ড, দ্বিতীয়টি করা যেতে পারে বাই ওয়াইফ, এবং তৃতীয়টি হতে পারে বাই মিউচুয়াল এগ্রিমেন্ট। তো বিবাহের যে পক্ষবিন্দু মূলত বাই দ্য হাজব্যান্ড স্বামীর দ্বারা যে বিবাহ বিচ্ছেদ, এখানে আবার 3টি ভাগ রয়েছে। একটি রয়েছে তালাক, আরেকটি হচ্ছে ইলা, এবং তৃতীয়টি হচ্ছে জিহাদ। অর্থাৎ এই 3ভাবে স্বামী তার বিবাহ বিচ্ছেদ করতে পারে। এবং আমরা এই বিষয়ে একটু পরেই মোটামুটি আলোচনায় আসব। এরপরে আরেকটি রয়েছে যে বাই ওয়াইফ, অর্থাৎ স্ত্রীর দ্বারা দুটি পদ্ধতিতে স্ত্রী তালাক দিতে পারে। একটা তালাকে তাহফিজ হচ্ছে, আর একটা হচ্ছে লিয়ান। আর বাই মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে হতে পারে, দুই পক্ষের মিউচুয়াল এগ্রিমেন্ট বা তাদের ঐক্যমত্যের ভিত্তিতেও তালাক হতে পারে, সেটি হচ্ছে খুলা, এবং আরেকটি হচ্ছে মোবারা। এই ভাগগুলোর মধ্যে আমরা প্রথমে আসতে পারি যে আসলে তালাক যেটি দ্যাট ক্যান বি অনলি হ্যাপেন্ড বাই দ্য হাজব্যান্ড। এবং তালাক শব্দটি এটার অর্থ যেটি বোঝায় সেটি হচ্ছে সেটিং ফ্রি, অথবা লেটিং লুজ, অথবা টেকিং অফ, অথবা টাইস অফ রেস্ট্রেন। অর্থাৎ এটাকে যদি মুসলিম লয়ের অধীনে আমরা বলি যে তালাক শব্দের অর্থ কী, তাহলে এটাকে বোঝায় যে ফ্রিডম ফ্রম বন্ডেজ অফ ম্যারেজ, অর্থাৎ বিবাহের বন্ধন থেকে মুক্ত হওয়াটাই মূলত এখানে তালাক শব্দটি ব্যবহার করা হচ্ছে, অন্য অর্থে এটি ব্যবহার হবে না। আর যদি আমরা একটু লিগ্যাল সেন্সে দেখি, তাহলে এটি ডিসোলিউশন অফ ম্যারেজ বাই হাজব্যান্ড ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অর্থাৎ যথাযথ শব্দ প্রয়োগের মাধ্যমে একটি বিবাহ স্বামী কর্তৃক বিচ্ছেদ হওয়াকেই মূলত আমরা তালাক বলতে পারি। তো তালাক যে পদ্ধতিটা, এই পদ্ধতি আগেই বলেছি যে এটি সাধারণত স্বামী কর্তৃক সংঘটিত হয়, এবং এই তালাকের আবার আসলে এখন আমাদের বুঝতে হবে যে এই তালাকটা মূলত ভ্যালিড তালাক কিভাবে হয়, বা তালাকের আসলে কন্ডিশন কি, এটি স্বামী কর্তৃক দেওয়া হয়, কিন্তু কখন কিভাবে এটি ইফেক্টিভ হতে পারে, বা কখন এটি কে দিতে পারে, তার ক্যাপাসিটি কি, এই বিষয়টি একটু আলোচনা করে নেওয়া প্রয়োজন এটি বিস্তারিত জানার পূর্বে। তো আমি সেটা একটু দেখব যে আসলে ভ্যালিড তালাক বলতে আমরা কি বুঝি, বা এর কী কী কন্ডিশন থাকলে আমরা তালাকটাকে ভ্যালিড বলবো, কী কন্ডিশনগুলো পূর্ণ হলে। তো ফার্স্ট অফ অল আমরা যেটি জানি সেটি হচ্ছে ক্যাপাসিটি অফ দ্য পার্টিস, অর্থাৎ পার্টি। এখানে তালাক যেহেতু দিচ্ছে স্বামী, তাহলে স্বামীর যে ক্যাপাসিটিটা দুই ধরনের ক্যাপাসিটি বোঝাচ্ছে। যেমন তার ফিজিক্যাল একটা ক্যাপাসিটি বোঝাচ্ছে যে তার এজ অফ ম্যাচুরিটি আছে কিনা, অর্থাৎ এই হাজব্যান্ড এজ অফ পিউবার্টি অর্জন করেছে কিনা, সে সাবালকত্ব অর্জন করেছে কিনা। আরেকটি ক্যাপাসিটির কথা বলতে পারি যে সাউন্ড মাইন্ড। সুতরাং একজন হাজব্যান্ড
যদি তার সাউন্ড মাইন্ড হয় এবং সে এজ অফ মেজরিটি অর্জন করে, তাহলে সে কম্পিটেন্ট হতে পারে ডিভোর্স করার ক্ষেত্রে। সুতরাং আমরা এটা বলতে পারি যে একজন আনসাউন্ড মাইন্ড অথবা একজন মাইনর সে কিন্তু তালাক দিতে পারে না। আরেকটি বিষয় এখানে আরেকটি পয়েন্ট আসতে পারে, সেটি হচ্ছে ফ্রি কনসেন্ট। তোমরা জানো যে যে কোনো একটা সম্মতি, এটি যেহেতু একটি বিচ্ছেদ, এখানে সম্মতির প্রয়োজন, সে সম্মত হয়েই তালাকটা দেয়। সো এই ক্ষেত্রে সম্মতিটা আবার ফ্রি হতে হবে। যদি এখানে আনডিউ ইনফ্লুয়েন্স হয়, এখানে কোনো ফ্রড হয় অথবা কোনো মিসরিপ্রেজেন্টেশন হয়, তাহলে সেটি কিন্তু ফ্রি কনসেন্ট বলা যায় না। সো কনসেন্ট ফ্রি হতে হলে সব ধরনের যে প্রেশারগুলো আছে বা ফ্রড আছে, প্রতারণা, এগুলোর থেকে ঊর্ধ্বে থেকে তাকে ফ্রি থেকে, মুক্ত থেকে তাকে এই সম্মতিটা প্রদান করতে হবে। আরেকটি আছে হচ্ছে যে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হবে, যেমন এই তালাকটা স্বামী দেবে তার স্ত্রীকে, এটা সে ওরালিও দিতে পারে, আবার রাইটিং দিতে পারে। তবে এই ক্ষেত্রে এখন বিদ্যমান যে নিয়ম, সেটি বাংলাদেশে তোমরা জানো যে 1961 সালের যে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স আছে, সেখানে সরাসরি রাষ্ট্রীয় আইন এটি স্বীকৃত যে এখন মৌখিকভাবে কোনো তালাক হয় না, এখানে লিখিতভাবে দিতে হয় এবং সেটি হাজব্যান্ড যে কোনো বিবাহ নিবন্ধকের অফিসে গিয়ে কাজের মাধ্যমে সে একটা লিখিত বিচ্ছেদনামা সে এটি স্ত্রীর কাছে পাঠাবে, স্ত্রীর কাছে এক কপি দেয় এবং আর এক কপি চেয়ারম্যানকে দেয় এবং এরপর একটা সালিসি পরিশোধ হয়। তারপরে যদি সালিসি পরিশোধ মীমাংসা হলে ভালো, না হলে 3 মাস পরে ডিভোর্স কার্যকরী হয়। সেগুলো তোমাদের আমি বিস্তারিত পরে পড়াবো। তো আরেকটি পয়েন্ট আসছে, সেটি হচ্ছে এক্সপ্রেস ওয়ার্ডস। তো এক্সপ্রেস ওয়ার্ডস মানে হচ্ছে ব্যক্তভাবে, অর্থাৎ এটা এমন হবে না যে কোনো ভেইগ কোনো কিছু না, এখানে একটা এক্সপ্রেস ওয়ার্ডস থাকতে হবে, অর্থাৎ এটাকে ব্যক্তভাবে বলতে হবে, কোনো অব্যক্ত কিছু নয়, ব্যক্তভাবে এই তালাকের এইগুলোকে প্রকাশ করতে হবে। তো আজকে আমরা তালাকটা এক্সপ্রেস ওয়ার্ডসেই দিতে হয়, বলতে হয়। যেমন যেমন হাজব্যান্ড বলতে পারে যে তার স্ত্রীকে যে আই হ্যাভ ডিভোর্স ইউ, আমি তোমাকে ডিভোর্স দিলাম। তো তোমরা জানো যে ইসলাম গিভস দ্য আনফেটার্ড পাওয়ার টু দ্য হাজব্যান্ড ইন কেস অফ গিভিং তালাক টু হিজ ওয়াইফ, অর্থাৎ তার ওয়াইফকে তালাক দেওয়ার ক্ষেত্রে হাজব্যান্ড কিন্তু আনফেটেড পাওয়ার এনজয় করে, অর্থাৎ তার এক্ষেত্রে ক্ষমতা আছে যে কোনো সময় সে তার বনিবনা না হলে তার স্ত্রীকে সে তালাক দিতে পারে। তো এই ক্ষেত্রে আবার আমরা এখন দেখব যে এই যে এক্সপ্রেস তালাক, তার স্ত্রীকে সে তালাক দিবে, এই তালাকের ক্ষেত্রে দুটি ক্যাটাগরি আছে। একটিকে বলা হচ্ছে যে তালাকি সুন্নাত আর তালাকি বিদাত। তো আসলে তালাকি সুন্নত টা মূলত যেটি হচ্ছে যে যেহেতু সুন্নত কথাটি আছে, অর্থাৎ এটি হজরত প্রফেট আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কর্তৃক অনুমোদিত ফরম্যাটে যে তালাক, সেটিকে বলা হচ্ছে তালাকি সুন্নত। আর তালাকি বিদাত হচ্ছে এটি প্রফেট অ্যাপ্রুভড না, বাট এটিও একটি পদ্ধতি। তো তালাকের তাহলে দুটি আমরা ভাগ দেখলাম, একটি হচ্ছে তালাকি সুন্নত আর একটি হচ্ছে তালাকি বিদাত। তো আমরা এখন তালাকি সুন্নতের আসলে কি সেটি আমরা দেখব। আমি আগেই বললাম একটু আগে যে এটি প্রফেট অ্যাপ্রুভড ফর্ম। তো এই তালাকি সুন্নতেরও আবার দুটি ফর্ম আছে, একটি আছে তালাকি হাসান আর একটি হচ্ছে তালাকি হাসান। তো এই দুটির মধ্যে আবার তোমরা দেখো যে তালাকি আহসান আবার হচ্ছে মোস্টলি অ্যাপ্রুভড, অর্থাৎ এটি মোস্ট অ্যাপ্রুভড ফর্ম, মানে অধিকতর অনুমোদন, মানে অনুমোদিত। আর তালাকি হাসান হচ্ছে লেস অ্যাপ্রুভড ফর্ম, মানে এটি একটু কম অনুমোদিত। দুটি প্রফেট, বাট একটি মোস্ট অ্যাপ্রুভ আর একটি হচ্ছে হলো লেস অ্যাপ্রুভড। তো আমরা এখন এই তালাকি আহসান এবং তালাকি হাসান, এইটা আমাদেরকে একটু বুঝতে হবে যে আসলে আহসান কি এবং হাসান কি। তো এটাকে আহসানটাকে মূলত হেদায়াটা ব্রাউন্ডস ইট অ্যাট দ্য মোস্ট লোডেবল ডিভোর্স। এটি মূলত কিভাবে হয় তোমাদেরকে যদি বলি, এক্ষেত্রে হচ্ছে তোমরা বললে বুঝতে পারবে, আমি যদি বলতে পারি এভাবে যে এখানে মূলত হাজব্যান্ড রিপোডাইটস হিজ ওয়াইফ বাই এ সিঙ্গেল প্রনাউন্সমেন্ট ইন এ পিরিয়ড অফ তুহুর, অর্থাৎ when the wife is free from her menstrual courses, অর্থাৎ during the period of her purity, husband
মেক্স প্রনাউন্সমেন্ট অফ তালাক, সিঙ্গেল প্রনাউন্সমেন্ট অফ তালাক, সে একবার তালাক উচ্চারণ করবে ডিউরিং দ্য পিরিয়ড অফ পিউরিটি, এই সময়ে সে তার স্ত্রীকে একবার তালাক উচ্চারণ করবে। অ্যান্ড হি অ্যাবস্ট্রেইন ফ্রম টেকিং অ্যানি ফিজিক্যাল ইন্টারকোর্সেস, এবং তার সাথে সে তার দাম্পত্য সম্পর্ক স্থাপন করবে না। যখন স্থাপন করবে না এবং একবার উচ্চারণ করবে, এভাবে সে যদি তার স্ত্রীর সাথে সে সব রকম দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকে 3 মাস এভাবে ইদ্যত পিরিয়ড পর্যন্ত, তাহলে 3 মাস পরে তালাকটি কার্যকরী হয়ে যাবে। তো এই 3 মাসের মধ্যে আবার সুযোগ আছে, যদি হাজব্যান্ড আবার স্ত্রী যদি একসাথে মিলিত হয়, তারা যদি একসাথে বসবাস শুরু করে, তাহলে কিন্তু আবার তালাক হবে না। তাহলে এটি মনে করতে হবে যে সে স্ত্রীকে একবার তালাক উচ্চারণ করবে এবং 3 মাস ওয়েট করবে, এবং 3 মাস পরে তালাকটি কার্যকরী হবে। আবার 3 মাসের ভিতর তারা কি করতে পারে, সমঝোতায় পৌঁছাতে পারে এবং তালাক বাতিল হয়ে যাবে তখন। অ্যানাদার ফরম্যাট যেটা আমি বললাম যে তালাকি হাসান। তো হাসান হলো যে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে দেখলাম আমরা একবার উচ্চারণ করে হাজব্যান্ড, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখব যে হাসান ফরম্যাটে এই ক্ষেত্রে প্রতি মাসে একবার, অর্থাৎ ডিউরিং দ্য পিরিয়ড অফ পিউরিটি অফ দ্য ওয়াইফ, এই সময়ে স্ত্রীর পবিত্রতম সময়ে সে প্রত্যেক মাসে একবার করে তালাক উচ্চারণ করবে এবং স্ত্রীর সাথে কোনো রকম দাম্পত্য সম্পর্ক স্থাপন করবে না। এভাবে যখন প্রথম মাসে সে একবার উচ্চারণ করলো এবং স্ত্রীর সাথে কোনো ঘর সংসার করলো না, দ্বিতীয় মাসে সে আবার উচ্চারণ করলো, সে আবারও ঘর সংসার করলো না, বা এমন হতে পারে তৃতীয় মাসে সে আবার উচ্চারণ করলো, কিন্তু তৃতীয়বারে যখন সে উচ্চারণ করবে তখন সে কিন্তু আর এই তালাককে ফিরিয়ে নিতে পারবে না, তালাক কিন্তু অটোমেটিক্যালি অ্যাবসোলিউট হয়ে যাবে। তো প্রথমবার উচ্চারণ করলো, সে আবার স্ত্রীর সাথে মিলে গেল, তাহলে কিন্তু আর তালাক হলো না। দ্বিতীয়বার উচ্চারণ করলো, সে মিলে গেল, তাহলে তালাক কার্যকরী হবে না। কিন্তু তৃতীয়বার উচ্চারণ করলে সে মিলিত হতেও পারবে না এবং এই তালাক অটোমেটিক্যালি কার্যকরী হয়ে যাবে। আরও দুটি পদ্ধতি আছে হাজব্যান্ড দিতে পারে, সেটি হচ্ছে তোমাদের আমি বলেছি যে হাজব্যান্ড দিতে পারে মূলত আরও দুইভাবে, হাসান আর এটা হচ্ছে ইলা এবং জিহার। তাহলে তালাক, ইলা, জিহার। তো আমরা ইলা এবং জিহার এই দুটো বিষয়ে আমাদের একটু ধারণা থাকতে হবে যে হাজব্যান্ড এই দুই ফরম্যাটে কিভাবে দিতে পারে। তো তোমরা দেখো যে ইলা হলো এমন একটা সিস্টেম, এটাকে বলা হয় ভো অফ কন্টিনেন্স, অর্থাৎ হাজব্যান্ড একটি শপথ নিবে। হাজব্যান্ড এই ক্ষেত্রে, এই তালাকের ক্ষেত্রে একটি শপথ নিবে, এই শপথটাই হচ্ছে তার তালাক। সে শপথ নেবে এভাবে যে হি উইল নট হ্যাভ সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ হিজ ওয়াইফ অ্যান্ড অ্যাবস্টেইন ফ্রম ইট ফর 4 মান্থস। অর্থাৎ সে যদি এরকম ধরনের একটা শপথ নেয়, ইফ দ্য হাজব্যান্ড টেক্স অ্যান ওথ যে হি উইল নট মেক অ্যানি রিলেশনশিপ উইথ হিজ ওয়াইফ, যে আমি 4 মাস স্ত্রীর সাথে কোনো ধরনের কোনো দাম্পত্য সম্পর্ক স্থাপন করব না, এইভাবে যদি শপথ নেয়, তাহলে 4 মাস পরে কিন্তু অটোমেটিক্যালি তালাকটা ইফেক্টেড হয়ে যাবে। তো এই যে সে শপথ নেওয়ার যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে ইলা বা ভো অফ কন্টিনেন্স, অর্থাৎ শপথ নিয়ে স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপনে বিরত থাকা, এবং এর মাধ্যমেও কিন্তু তালাক কার্যকরী হতে পারে, ইসলামে এটি পারমিটেড। আরেকটি আছে জিহার। জিহারটা হলো তোমার ইনজুরিয়াস কম্প্যারিজন। ইনজুরিয়াস কম্প্যারিজন হলো যে একজন হাজব্যান্ডের কাছে তার প্রহিবিটেড ডিগ্রিস একজন হাজব্যান্ড, তোমাদেরকে বলেছিলাম যে কার কার সাথে বিবাহ নিষিদ্ধ, যেমন তার মায়ের সাথে তার বিবাহ নিষিদ্ধ, বোনের সাথে বিবাহ নিষিদ্ধ, তারপরে তার ফুপুর সাথে বিবাহ নিষিদ্ধ, তার খালার সাথে বিবাহ নিষিদ্ধ। যাদের সাথে বিবাহ নিষিদ্ধ তাদের সাথে যদি তার স্ত্রীকে কোনো রকম ইলিগালি কম্প্যারিজন করে, তার স্ত্রীকে যদি তাদের সাথে তুলনা করে, তাহলে সেই স্ত্রী কিন্তু তার জন্য হারাম হয়ে যায়। তো এই বিষয়টা তখন অটোমেটিক্যালি তালাক হয়ে যায়। তো এই ধরনের যদি কম্প্যারিজন করে এবং 4 মাস যদি স্ত্রীর সাথে কোনো ধরনের দাম্পত্য সম্পর্ক স্থাপন না করে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটি তালাকে পরিণত হয় এবং সেটি তালাক হয়ে যায়। এভাবেও কিন্তু তালাক হতে পারে এবং ইসলামে এটিও পারমিটেড। বাই দ্য ওয়াইফ, স্ত্রীর দ্বারা যে তালাক প্রদান করা হয় সেই বিষয়টি আলোচনা করব, এবং বাই মিউচুয়াল কনসেন্ট, অর্থাৎ স্বামী স্ত্রী উভয় তাদের সম্মতির ভিত্তিতে যে ডিভোর্স দেওয়া হয়, এই দুটি বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত বাই দ্য ওয়াইফ, অর্থাৎ স্ত্রী কখন কিভাবে ডিভোর্স দিতে পারে। তোমরা আগেই জেনেছ যে আমি আগেই বলেছি যে মূলত মুসলিম আইনে একজন পুরুষ
সে তার ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে, অর্থাৎ হি মেক্স ডিভোর্স অ্যাট এনি টাইম অন এনি গ্রাউন্ড, অর্থাৎ সে যে কোনো গ্রাউন্ডে সে তার স্ত্রীকে যে কোনো সময় তালাক প্রদান করতে পারে। সে সর্বোচ্চ ক্ষমতা ইসলাম তাকে দিয়েছে। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত লিমিটেড এবং স্ত্রীকে এ ধরনের ক্ষমতা দেওয়া হয়নি। তবে স্ত্রীকে এক ধরনের ক্ষমতা প্রদান করা হয়েছে। সেই যে ক্ষমতা বলে স্ত্রী ডিভোর্স প্রদান করে সেটাকে বলা হয় তালাকি তাওফিজ, অর্থাৎ ডেলিগেটেড ডিভোর্স। তো ডেলিগেটেড ডিভোর্স এই অর্থে, অর্থাৎ স্ত্রীও তালাক দিতে পারে, তবে স্ত্রীকে এই তালাকের ক্ষেত্রে স্বামী কর্তৃক অনুমতিপ্রাপ্ত হতে হবে। অর্থাৎ স্বামীর যে সর্বোচ্চ ক্ষমতা আছে তালাক প্রদানের, স্বামী যদি এই ক্ষমতাটি স্ত্রীকে হস্তান্তর করে, অর্থাৎ স্ত্রীকে এই ক্ষমতা দেওয়ার তার যে ক্ষমতা আছে সেটি যদি স্ত্রীকে সে প্রদান করে যে হ্যাঁ তোমাকেও আমি ক্ষমতা দিচ্ছি যে তুমিও এই গ্রাউন্ডে আমাকে ডিভোর্স দিতে পারবে, তাহলে স্ত্রী ডিভোর্স দিতে পারে। সো স্ত্রীর এই ডিভোর্স দেওয়ার যে ক্ষমতা, এটাকে আমরা বলছি তালাকে তাওফিজ। তো আমরা এটাকে এই যে ক্ষমতা, এই ক্ষমতাটা স্বামী কর্তৃক প্রাপ্ত হয় স্ত্রী। তবে এই ক্ষমতাটা কখন দিবে স্বামী? এটি সাধারণত বিবাহের সময়, অর্থাৎ যখন বিবাহটি হয় তখনও দিতে পারে, যখন ম্যারেজ কন্ট্রাক্টটা হয়, যে চুক্তিটা হয়, তখনও দিতে পারে, অথবা অ্যাট এনি টাইম হোয়েন হি সো লাইকস, অর্থাৎ যখন সে এটা বিবাহের পরে যে কোনো সময়ও স্বামী এই ক্ষমতাটি হস্তান্তর করতে পারে। তো আরেকটি বিষয় বলে রাখা ভালো যে আসলে এই যে ক্ষমতাটি হস্তান্তর করা হলো, ডেলিগেটেড করা হলো, তো এই হস্তান্তরকৃত ক্ষমতাটি আসলে এই যে সে যে এক্সারসাইজ করবে সেটা অবশ্যই কিছু টার্মস কন্ডিশন দিয়ে স্বামীকে দিতে হবে। অর্থাৎ স্বামী সেটি স্পেসিফিকভাবে উল্লেখ করবে যে অন হোয়াট গ্রাউন্ডস, কোন কোন গ্রাউন্ডস স্ত্রী ক্ষমতা দিতে মানে স্ত্রী ডিভোর্স দিতে পারে। স্বামী যদি এটি স্পষ্ট না করে তাহলে এটা ভেইগ হবে। সো ইট মাস্ট বি ক্লিয়ার, এবং এটা ক্লিয়ার থাকতে হবে। যেমন এবং যেটা উল্লেখ করা যেতে পারে, যদি উদাহরণ হিসেবে বলতে পারি যে স্বামী হয়তো বলল যে বিবাহের পরে আমি যদি তোমাকে ভরণ পোষণ না দিই তাহলে তুমি ডিভোর্স চাইতে পারো। তাহলে ইট ইজ ভেরি ক্লিয়ার যে অন ফেইলোর টু প্রোভাইড মেইনটেনেন্স, ইন দ্যাট কেস ওয়াইফ হ্যাজ দ্য রাইট টু প্রনাউন্স ডিভোর্স। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ওয়াইফ কী করতে পারছে? ডিভোর্স দিতে পারছে, কারণ হাজব্যান্ড বলেই দিয়েছে যে যদি মেইনটেনেন্স আমি না দিতে পারি তাহলে তুমি ডিভোর্স দিতে পারবে। সো এই যে তার যে ক্ষমতাটা, সেই ক্ষমতায় সে ডেলিগেট করলো এবং ডেলিগেট করে স্ত্রী ক্ষমতাপ্রাপ্ত হলো এবং স্ত্রী যে কোনো সময় দিতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এটি কিন্তু রিভোক করার সুযোগ থাকে না। অর্থাৎ হাজব্যান্ড যদি একবার এটি ডেলিগেট করে দেয়, এটা কিন্তু আর ইট ক্যান নট বি রিভোকড বাই দ্য হাজব্যান্ড। অর্থাৎ এটি কোনোভাবেই স্বামী কর্তৃক আর রিভোকড হতে পারবে না, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং এটি আরেকটি মজার বিষয় হলো যে যদি হাজব্যান্ড ধরা যে উদাহরণটির কথা বললাম যে মেইনটেনেন্স দিচ্ছে না, ওয়াইফ হয়তো বা দেখা গেল যে সে তার মায়ের বাড়িতে বা বাবার বাড়িতে চলে গেল। এখন হাজব্যান্ড হয়তো রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, অর্থাৎ দাম্পত্য জীবন পুনরুদ্ধারের মামলা করলো। ওয়াইফ কিন্তু এটাকে গ্রাউন্ড হিসেবে শো করতে পারে যে সে বলেছিল যে আমাকে মেইনটেনেন্স দেবে না, আমি তাকে তালাক দিচ্ছি। সুতরাং দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের যে মামলা সেটি কিন্তু তখন আর টিকবে না। সো এই বিষয়গুলোই হচ্ছে তালাকে তাওফিজ, অর্থাৎ আমরা যেটাকে বলি ডেলিগেটেড ডিভোর্স আর ডিভোর্স বাই দ্য ওয়াইফ। অর্থাৎ এটি খুব পিকুলিয়ার একটা বিষয়, অর্থাৎ ইসলাম এটা দিয়েছে স্ত্রীকে, তবে সেটিও নির্ভর করে স্বামীর ইচ্ছার উপরে। তো এই বিষয়টি আমাদের যে বিয়ে রেজিস্ট্রি হয়, সে রেজিস্ট্রির 18 নম্বর ঘরে সম্ভবত এই বিষয়টি আছে এবং সেখানে উল্লেখ করা আছে যে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করা হইয়াছে কিনা, থাকিলে কি কি শর্তে। তখন সেখানে সাধারণত লেখা হয় যে ভরণ পোষণ যদি না দেয় বা অন্যান্য আরও তাকে যদি অত্যাচার করে, এইসব বিষয়গুলো লেখা থাকে। ওগুলো থেকে যদি ক্ষমতা পেয়ে থাকে স্ত্রী, তাহলে স্ত্রীও যে কোনো সময় তালাক দিতে পারে, স্বামী যেভাবে দিতে পারে।
তো আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে। এরপরে আর ছোট্ট একটি বিষয় আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে বাই মিউচুয়াল কনসেন্ট, অর্থাৎ স্বামী স্ত্রী উভয় কর্তৃক কখন কিভাবে তালাক হতে পারে সেটি দুটি পদ্ধতি, একটা হচ্ছে খোলা আর একটা মোবারা। তো খোলা এবং মোবারা এই দুটি জিনিস আমি একটু আলোচনা করতে চাই। যে খোলাটা কি, এটাকে বলা হচ্ছে যে এটা রিডেমশন। খোলা মানে রিডেমশন, রিডেমশন মানে মুক্তি। অর্থাৎ স্বামী স্ত্রীর যে একটা মিউচুয়াল রিলেশনশিপ, তাদের ভিতরে যে পারস্পরিক একটি সম্পর্ক, যখন দেখা যায় যে দিস রিলেশনশিপ ইজ নট গুড, তখন কি হয়, ইফ দ্য ওয়াইফ ডিজায়ার্স, সে যদি ডিজায়ার্স করে যে না সে সম্পর্কটা রাখতে চাচ্ছে না, তাহলে কিন্তু শি মে সিক ডিভোর্স, তাহলে সে ডিভোর্স চাইতে পারে। কিভাবে চাইতে পারে? চাওয়ার উপায়টাই হচ্ছে এভাবে যে বাই রিলিংকুইশিং হার ক্লেইম টু দ্য ডাওয়ার, অর্থাৎ তার যে মোহরানার যে প্রাপ্য, সেই প্রাপ্যতা সে ছেড়ে দিতে পারে। বলতে পারে যে আমি আমার যে মোহরের টাকা এটা আমি ছেড়ে দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে তোমার বন্ধন থেকে মুক্ত করে দাও, আমি এই বন্ধনে থাকতে চাই না। অর্থাৎ তাদের ভিতর যদি কোনো কারণে কোনো তিক্ততার সৃষ্টি হয়, সম্পর্কের অবনতি হয়, তাহলে স্ত্রী তার ডাওয়ারের যে সম্পদ আছে, ডাওয়ারের যে মানি আছে, সেই টাকাটা ছেড়ে দিয়ে বলতে পারে যে আমি ডাওয়ারের টাকাটা ছেড়ে দিচ্ছি, তুমি তোমার বন্ধন থেকে আমাকে মুক্ত করে দাও। অ্যান্ড ইফ হাজব্যান্ড অ্যাকসেপ্টস দিস অফার, যদি সে অফারটা অ্যাকসেপ্ট করে, অটোমেটিক্যালি তখন কি হয়ে যাবে, এটা এফেক্টিভ হয়ে যাবে এবং ডিভোর্স কার্যকরী হয়। তো এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে এটা একটা কনসিডারেশন অফ ডাওয়ার যেটা থাকে, সেটাকেই মূলত অ্যাকসেপ্ট, হাজব্যান্ড যখনই অ্যাকসেপ্ট করে তখনই কিন্তু এই ডিভোর্সটা কার্যকরী হয়ে যায়। তো এটি শুধু যে ডাওয়ার মানি তা না, সেটি অন্য কোনো মানি হতে পারে, প্রপার্টি হতে পারে। স্ত্রীর ধরো 2 বিঘা জমি আছে তার নামে, হয়তো তার পিতার কাছ থেকে পেতে পারবে, যে সে যদি বলে যে আমি এই 2 বিঘা জমির বিনিময়ে তোমার কাছ থেকে মুক্তি চাই, সেটিও কিন্তু হতে পারে। সুতরাং শুধুমাত্র যেটি ডাওয়ার মানি তা নয়, এটি ডাওয়ার ছাড়া অন্যান্য মানি হতে পারে এবং প্রপার্টির ক্ষেত্রেও কিন্তু এটি হতে পারে। এখন আবার হতে পারে যে হ্যাঁ, ওয়াইফ একটা এগ্রি করলো যে আমি তোমাকে আমার ডাওয়ার মানি ছেড়ে দেবো, কিন্তু হাজব্যান্ড সেটা অ্যাকসেপ্টও করলো, কিন্তু ওয়াইফ পরবর্তীতে দিতে পারলো না বা হস্তান্তর করলো না। সেই ক্ষেত্রে কি হবে, যে সে তার তখন এটি একটু অত্যন্ত মজার যে সেটি কিন্তু অর্থাৎ এটা ডিভোর্স হয়েই গেল। অর্থাৎ টাকা যদি হাজব্যান্ড নাও পায়, হাজব্যান্ডকে এটাকে সে কিন্তু আর বলতে পারবে না যে না আমি ডিভোর্সটা অ্যাকসেপ্ট করছি না, এটি বলার ক্ষমতা হাজব্যান্ড নেই। হাজব্যান্ড যখনই অ্যাকসেপ্ট করবে এই সম্পত্তির হস্তান্তর হোক বা না হোক, অটোমেটিক্যালি ডিভোর্স তখন থেকেই কার্যকরী। সুতরাং সে আর কিন্তু এটাকে রিফিউজ করার কোনো সুযোগ তার হাতে থাকে না। তো আশা করি এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। আরেকটি হচ্ছে মুবারা, মিউচুয়াল ফ্রিং। অর্থাৎ তোমরা খোলার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এটা মূলত দ্যাট অফার কামস ফ্রম দ্য ওয়াইফ। আর আরেকটি আমরা দেখলি মুবারা, এটা হচ্ছে মিউচুয়াল ফ্রিং, অর্থাৎ দুইজনের একেবারেই সম্মতির ভিত্তিতে দুইজন থেকে দুইজন বিচ্ছেদ হওয়া। এটি সাধারণত হয় ইফেক্টেড বাই মিউচুয়াল কনসেন্ট অফ দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মিউচুয়াল কনসেন্টের মাধ্যমে হয় এবং এটাকে আমরা মূলত মিউচুয়াল ফ্রিং বলি, যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ডিভোর্স। তো এই ডিভোর্সের ক্ষেত্রে এটা কিন্তু একটা যে কোনো পক্ষ থেকেই আসতে পারে, সেটি হাজব্যান্ডের থেকেও আসতে পারে এই প্রস্তাবটি, এবং সেটি কিন্তু ওয়াইফের পক্ষ থেকেও আসতে পারে। তো আমরা আগে যেটি দেখলাম, এবং এখানে কোনো কনসিডারেশন অ্যামাউন্ট থাকছে না। অর্থাৎ আগেরটায় আমরা যেমন খোলাতে দেখলাম যে তার একটা সম্পত্তির বিনিময়ে সে কিন্তু মুক্ত হতে চায়, কিন্তু এই ক্ষেত্রে সেটি না, তারা স্বামী স্ত্রী হিসেবে কন্টিনিউ করতে যাচ্ছে না। সুতরাং তারা একটা সম্মতিতে একটা সম্মত হতে পারে যে না আমরা রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাই না, সুতরাং আমরা বিচ্ছেদ চাই। অর্থাৎ দ্যাট অফার কামস ফ্রম আইদার হাজব্যান্ড আর ওয়াইফ, অর্থাৎ হাজব্যান্ড থেকেও আসতে পারে অথবা ওয়াইফ থেকেও কিন্তু আসতে পারে। এবং এই ক্ষেত্রে আবার ইদ্যত পিরিয়ডটাও ম্যান্ডেটরি আছে এবং ওয়াইফ কিন্তু মেনটেনেন্সও পাবে, এসব বিষয়গুলো কিন্তু থাকবে। তো আমরা এই দুটি বিষয় যদি একটু দেখি, খুব কাছাকাছি দুটি বিষয়, যে খোলা মোবারা। তো খোলার ক্ষেত্রে আসলে যেটাকে আমরা বলি যে এটা হচ্ছে রিডেমশন অফ কন্ট্রাক্ট অফ ম্যারেজ, অর্থাৎ যেটি আমরা বলছি যে কন্ট্রাক্ট অফ ম্যারেজ থেকে একটা মুক্তি। আর এই ক্ষেত্রে আমরা বলবো মোবারার ক্ষেত্রে যেটাকে বলতে পারি যে মিউচুয়াল রিলিজ ফ্রম দ্য ম্যারিটাল টাই, অর্থাৎ এই যে বৈবাহিক যে বন্ধন, এই বন্ধন থেকে একটা মিউচুয়াল একটা রিলিজ যেটাকে আমরা বলি। আর খোলার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই অফার কামস ফ্রম দ্য ওয়াইফ,
অ্যান্ড হাজব্যান্ড অ্যাকসেপ্টস, হাজব্যান্ডটা সেটা কী করে, অ্যাকসেপ্ট করে। আর মোবারার ক্ষেত্রে অ্যানি পার্টি মে মেক দ্য অফার অ্যান্ড দ্য অফার আদার সাইড অ্যাকসেপ্ট, অর্থাৎ যে কোনো পার্টি এটাকে অফার করতে পারে, অন্য সাইড সেটাকে অ্যাকসেপ্ট করবে। আর খোলার ক্ষেত্রে আরেকটি বিষয় ক্লিয়ার করতে হবে, সেটা হলো যে কনসিডারেশন পাসেস ফ্রম ওয়াইফ টু হাজব্যান্ড, অর্থাৎ এই কনসিডারেশনটা যে টাকা পয়সা ডাওয়ার হোক বা আদার মানি হোক, সেটি কী হয়, সেটি ওয়াইফের কাছ থেকে হাজব্যান্ডের কাছে যায়। আর মোবারের ক্ষেত্রে নো কোশ্চেন অফ কনসিডারেশন, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু কোনো কনসিডারেশন থাকে না। ডিভোর্স বাই জুডিশিয়াল প্রসেস, অর্থাৎ আদালতের হস্তক্ষেপে যে বিবাহ বিচ্ছেদ। তো আদালতের হস্তক্ষেপের যে বিবাহ বিচ্ছেদ, এই বিষয়টি দুটি ভাগে আমরা ভাগ করতে পারি, যে দুটি পয়েন্টে ভাগ করে আলোচনা করতে পারি। একটাকে বলি আমরা লিয়েন, অর্থাৎ মিউচুয়াল ইমপ্লিকেশন, আর একটাকে বলা হচ্ছে ফাস্ক বা জুডিশিয়াল অ্যানালমেন্ট। মূলত জুডিশিয়াল প্রসেস, জুডিশিয়াল যে অ্যানালমেন্ট, এটার মধ্যেই প্রথমটি অন্তর্ভুক্ত, লিয়ানটাও অন্তর্ভুক্ত। তো আমরা দুটি বিষয় একটু জেনে নেই যে কীভাবে জুডিশিয়াল প্রসেসে হয়। আমি আগেই বলেছি যে জুডিশিয়াল প্রসেসের যে ডিভোর্সের পদ্ধতি, এটি শুধুমাত্র স্ত্রীর মাধ্যমেই এই ডিভোর্স, অর্থাৎ স্ত্রী এই ডিভোর্সের ক্ষেত্রে স্ত্রী মূলত চাইতে পারে জুডিশিয়াল ডিভোর্স। তো লিয়ানটা কি মিউচুয়াল ইমপ্লিকেশন হচ্ছে যে অনেক সময় হাজব্যান্ড কী করে, তার স্ত্রীকে ফলসলি চার্জ করে যে তার অ্যাডাল্ট্রি, অর্থাৎ ব্যভিচারের অভিযোগ আনে। সো ইন কেস অফ দ্যাট, ইফ অ্যানি হাজব্যান্ড হ্যাজ ফলসলি চার্জড his wife with adultery, then the wife is entitled to sue for a divorce on that ground. তো যেটি আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে একজন স্ত্রীর অধিকার আছে, যদি হাজব্যান্ড তার স্ত্রীকে মিথ্যা কোনো ব্যভিচারের অভিযোগ করে স্ত্রীর বিরুদ্ধে, তাহলে ওই গ্রাউন্ডে স্ত্রী মামলা করতে পারে। তো এই যে এই গ্রাউন্ডে যে মামলা করা, এবং এই মামলায় যদি প্রমাণিত হয় যে আসলেই স্বামী তার স্ত্রীকে যে অভিযোগটি আনছে অ্যাডাল্ট্রির, অর্থাৎ ব্যভিচারের, এটি আসলেই মিথ্যা অভিযোগ ছিল, যদি এটি প্রমাণিত হয়, তাহলে স্ত্রী কিন্তু তার ডিভোর্সটা সে এফেক্টিভ করতে পারে এবং কোর্ট স্ত্রীর পক্ষে রায় দিতে পারে। তো একটি পদ্ধতি, আরেকটি পদ্ধতি হচ্ছে ফাস্ক, অর্থাৎ যেটি হচ্ছে জুডিশিয়াল অ্যানালমেন্ট। তো জুডিশিয়াল অ্যানালমেন্ট মূলত আমরা লিয়ান বলি, ফাস্ক বলি। এটি হচ্ছে মূলত আমাদের দেশে একটি আইন আছে, সেই আইনটি 1939 সালে পাশকৃত আইন, এবং সেই আইন বলেই কিন্তু আমরা দেখি যে মূলত এই জুডিশিয়াল ডিভোর্স একজন স্ত্রী চাইতে পারে, এবং সেই আইনটির নাম হচ্ছে ডিসোলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939। তোমরা আবারও ভালো করে শোনো যে ডিসোলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্ট 1939, অর্থাৎ 1939 সালের যে বিবাহ বিচ্ছেদ আইনটি আছে, সেই আইনটির অধীনে সেকশন 2, অর্থাৎ ধারা 2-এর অধীনে মূলত একজন স্ত্রী, কিছু গ্রাউন্ড বর্ণনা করা আছে, ওই গ্রাউন্ডগুলোর ভিত্তিতেই একজন স্ত্রী কী করতে পারে, সে আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য মামলা করতে পারে। তো আমরা একটু দেখব আসলে ওই সেকশন 2-তে কী আছে, যেসব গ্রাউন্ডের ভিত্তিতে একজন স্ত্রী তার হাজব্যান্ডের বিরুদ্ধে মামলা করতে পারে। তো আমরা একটু যদি দেখি যে আসলে এই যে ডিসোলিউশন অফ ম্যারেজের যে ডিক্রি স্ত্রী পেতে চায় বা সে যে মামলা করতে পারে, তার গ্রাউন্ডসগুলো কী কী, তাহলে গ্রাউন্ডস আছে হচ্ছে সেকশন 2 ধারা 2-এর মুসলিম ম্যারেজ ডিসোলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্ট 1939। সেখানে আমরা দেখি প্রথম যে গ্রাউন্ডটি আছে সেটা হচ্ছে যে, আমি ইংলিশে বলছি, that the whereabouts of the husband have not been known for a period of 4 years, অর্থাৎ একজন স্বামী যদি 4 বছর নিখোঁজ থাকে, অর্থাৎ 4 বছর একজন স্বামী কোথায় আছে, তার whereabouts, তার সম্পর্কে যদি কোনো খোঁজ খবর না জানা যায়, তাহলে স্ত্রী কিন্তু আদালতে সে ডিক্রি চাইতে পারে, যে ডিভোর্স চাইতে পারে, যে যেহেতু হাজব্যান্ডের 4 বছর আমি কোনো খোঁজ জানি না, সুতরাং আমি ডিভোর্স চাই। দ্বিতীয় যে গ্রাউন্ডটি সেটি হচ্ছে যে
ইংলিশে আমি বলছি, দ্যাট দ্য হাজবেন্ড হ্যাজ নেগলেক্টেড অর হ্যাজ ফেইলড টু প্রোভাইড ফর হার মেইনটেনেন্স ফর এ পিরিয়ড অফ 2 years। অর্থাৎ স্ত্রীর ভরণ পোষণ পাওয়ার অধিকার আছে। এমন যদি হয় যে হাজবেন্ড 2 বছর যাবৎ এই ভরণ পোষণ দিতে নেগলেক্ট করছে, অর্থাৎ অবহেলা করছে, অথবা ফেইল্ড ব্যর্থ হচ্ছে, যে কোনো কারণেই হোক সে ব্যর্থ হচ্ছে অথবা সে অবহেলা করছে, এই ধরনের যদি কোনো প্রমাণ পাওয়া যায় বা যদি স্ত্রী প্রমাণ করতে সমর্থ হয়, তাহলে কিন্তু স্ত্রী এই বিবাহ বিচ্ছেদের এই আইনের অধীনে আবেদন করতে পারে। তৃতীয়টি হচ্ছে যে দ্যাট দ্য হাজবেন্ড হ্যাজ বিন সেন্টেন্সড টু ইমপ্রিজনমেন্ট ফর এ পিরিয়ড অফ 7 years অর আপওয়ার্ডস। একজন স্বামী যদি কোনো অপরাধ করলে এবং সেই অপরাধে সে যদি 7 বছর বা ততোধিক কোনো মেয়াদে দণ্ডিত হয়, তবে সেই ক্ষেত্রেও কিন্তু স্ত্রী এই আইনের অধীনে সে আবেদন করতে পারে। আরেকটি হলো যে যদি হাজবেন্ড হ্যাজ ফেইলড টু পারফর্ম উইদাউট রিজনেবল কজ হিজ ম্যারিটাল অব্লিগেশন ফর এ পিরিয়ড অফ 3 years, অর্থাৎ 3 বছর সে যদি তার দাম্পত্য যে জীবনের যে দায়দায়িত্ব, সেই দায়দায়িত্ব যদি সে পালনে ব্যর্থ হয়, সেটিও কিন্তু একটি গ্রাউন্ড হতে পারে। 5 নম্বরে হচ্ছে দ্যাট দ্য হাজবেন্ড ওয়াজ ইম্পর্ট্যান্ট অ্যাট দ্য টাইম অফ ম্যারিজ অ্যান্ড কন্টিনিউস টু বি সো। অর্থাৎ হাজবেন্ড যদি ডিউরিং দ্য পিরিয়ড অফ ম্যারিজ, অর্থাৎ ভেরি বিগিনিং অফ দ্য ম্যারিজ, এবং এটা যদি এখনও কন্টিনিউ করে, সে যদি ইম্পর্ট্যান্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু এটা ডিভোর্সের একটি গ্রাউন্ড হতে পারে। 6 নম্বর হচ্ছে দ্যাট দ্য হাজবেন্ড হ্যাজ বিন ইনস্যান ফর এ পিরিয়ড অফ 2 years or is suffering from leprosy or a virulent venereal disease। অর্থাৎ হাজবেন্ড যদি দেখা যায় যে 2 বছর যাবৎ সে কোনো কুষ্ঠরোগ বা এমন কোনো রোগ যেটা ভিরুলেন্ট ভেনারেল ডিজিজ, অর্থাৎ সংক্রামিত কোনো রোগের সে যদি আক্রান্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে এবং সে 2 বছর এই ধরনের রোগে যদি সে আক্রান্ত হয়, এই ধরনের রোগে যদি সে ভুগতে থাকে এবং সে যদি পাগল থাকে 2 বছরের অধিককাল, তাহলে সে পাগল হলে এবং এই ধরনের মারাত্মক কোনো রোগে আক্রান্ত হলে স্ত্রী কিন্তু ডিভোর্স চাইতে পারে। 7 নম্বরে হচ্ছে দ্যাট শি হ্যাজ বিন গিভেন ইন ম্যারেজ বাই হার ফাদার অর আদার গার্ডিয়ান বিফোর শি অ্যাটেইন দ্য এজ অফ 15 years, রিপুডাইটেড দ্য ম্যারেজ বিফোর অ্যাটেইন দ্য এজ অফ 18 years। অর্থাৎ কোনো নাবালিকাকে, অর্থাৎ তার 15 বছরে যদি কোনো বিবাহ হয় এই বয়সে এবং সে 18 বছরের পরে যদি রিপুডাইট করতে চায়, তাহলে তাকে মামলা করতে হবে 18 বছর পূর্ণ হওয়ার পরপরই, এটি বলা আছে, তখন সে ডিভোর্স চাইতে পারে। সেখানে একটি শর্ত আছে যে প্রোভাইডেড দ্য ম্যারেজ হ্যাজ নট বিন কনসামেটেড, অর্থাৎ ম্যারেজটি অবশ্যই বৈধভাবে তার স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপিত হওয়া যাবে না। যদি সেটি হয়, তাহলে কিন্তু আবার স্ত্রী এই গ্রাউন্ডের অধীনে সে কিন্তু ডিভোর্স চাইতে পারে না। সর্বশেষ 8 নম্বরের যে বিধান আছে সেটা হচ্ছে যে দ্যাট দ্য হাজব্যান্ড ট্রিটস হার উইথ ক্রুয়েলটি, অর্থাৎ হাজব্যান্ড যদি তার স্ত্রীর প্রতি নিষ্ঠুর আচরণ করে, সেটিও কিন্তু একটি গ্রাউন্ড হতে পারে। এখন নিষ্ঠুর আচরণ আসলে কী ধরনের, সেটি কয়েকটি ব্যাখ্যা এখানে দিয়েছে। যেমন প্রথম ব্যাখ্যা দিয়েছে যে হ্যাবিচুয়ালি অ্যাসাল্টস হার অর মেক হার লাইফ মিজারেবল বাই ক্রুয়েলটি অফ কন্ডাক্ট। এখন হয়তো আমরা গায়ে হাত তোলাকে বুঝি যে ক্রুয়েলটি মানে তাকে আহত করা, লাঠিপেটা করা, কিন্তু এছাড়াও যদি এমন হয় যে তাকে এমনভাবে মানসিক অত্যাচার করা হচ্ছে যার ফলে তার জীবন বিষময় হয়ে আসছে, সেটিও কিন্তু একটা অত্যাচারের, ইট উইল বি অ্যামাউন্টিং টু ক্রুয়েলটি, সেটাও কিন্তু ক্রুয়েলটি হিসেবে বিবেচিত হবে। আরেকটি হতে পারে যে ইফ দ্য হাজবেন্ডস force her wife to lead an infamous life, যদি তার স্ত্রীকে যদি এমনভাবে সে বাধ্য করে, অনৈতিক জীবনযাপনে বাধ্য করতে চায়, তাহলেও কিন্তু স্ত্রী এটি একটি নিষ্ঠুর আচরণের সমতুল্য এবং সেটার ভিত্তিতে সে চাইতে পারে, এটা হতে পারে। তারপরে হলো ডিসপোজেস অফ হার প্রপার্টি আর প্রিভেন্টস হার এক্সারসাইজিং হার লিগাল রাইট ওভার ইট, অর্থাৎ তার যে ব্যক্তিগত কিছু সম্পদ থাকতে পারে, সেই সম্পদ সে তার মতো ব্যবহার করতে চাইবে, যদি সেটি হাজব্যান্ড কোনোরকম হস্তক্ষেপ করে, সেটাও কিন্তু ইট উইল ট্রিটস হার
উইথ ক্রুয়েলটি, এটাও কিন্তু তার প্রতি নিষ্ঠুর আচরণ হিসেবে গণ্য হবে। তারপরে সে যদি ধর্মকর্মে করতে চায়, সে ধর্মকর্মে যদি স্বামী বাধা দেয়, সেটিও কিন্তু ক্রুয়েলটি হিসেবে গণ্য হবে। আরেকটি শেষ গ্রাউন্ড সেটা হচ্ছে যে এই ক্রুয়েলটির অধীনে যে যদি তার একের অধিক স্ত্রী থাকে এবং প্রত্যেকের সাথে যদি সে সম আচরণ করতে ব্যর্থ হয়, সেটিও কিন্তু একটি গ্রাউন্ড হতে পারে। তো এইগুলোকে সবগুলোকে আমরা কি বলবো যে ক্রুয়েলটি অর্থাৎ নিষ্ঠুর আচরণের যে সংজ্ঞা, তার মধ্যে আমরা এই 5টি গ্রাউন্ডকে আমরা ফেলছি। তো সর্বশেষ যেটি আমরা দেখছি যেটা হচ্ছে 9 নম্বর যে গ্রাউন্ড, 9 নম্বর গ্রাউন্ডে বলা হচ্ছে অন এনি আদার গ্রাউন্ড হুইচ ইজ রিকগনাইজ এজ ভ্যালিড ফর দ্য রেজুলেশন অফ মুসলিম ম্যারেজ আন্ডার মুসলিম ল, অর্থাৎ অন্য যে কোনো বৈধ কারণ। তো এই যে অন্য যে কোনো বৈধ কারণ 9 নম্বর যে গ্রাউন্ডটা বলা হচ্ছে, এটা হচ্ছে যে ইসলাম অন্য কোনো গ্রাউন্ড পারমিট করে কিনা। সেই অন্য কোনো গ্রাউন্ডের মধ্যে আমরা প্রথম যেটা বললাম যে লিয়ান, এইটাই কিন্তু একটা গ্রাউন্ড যেটা ইসলাম পারমিট করে যে যদি হাজব্যান্ড স্ত্রীকে কোনো ব্যভিচারের জন্য মিথ্যাভাবে দোষারোপ করে, তাহলে সেটাও কিন্তু একটা গ্রাউন্ড হিসাবে ইসলাম পারমিট করেছে যে স্ত্রী কী করতে পারে, জুডিশিয়াল ডিভোর্স চাইতে পারে। তো এটিও এই আইনের অধীনে এই উপধারা 2-এর উপধারা 9-এর অধীনে কিন্তু স্ত্রী এই গ্রাউন্ডটায় সে কিন্তু সে এই মামলা করতে পারে, ডিভোর্স চাইতে পারে এবং ডিক্রি চাইতে পারে। তো আমরা দেখলাম যে আসলে আমরা জুডিশিয়াল ডিভোর্স বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে আসলে এই ডিভোর্সটা প্রথমে বললাম যেটা স্ত্রী চাইতে পারে, এটা কিন্তু স্বামী চাইবে না, এই ডিভোর্স চাইতে পারে স্ত্রী এবং স্ত্রী কোর্টের মাধ্যমে এই ডিভোর্স কার্যকরী করবে। এবং সেটিও আমরা যেটা বললাম যে আইনটি আছে যে রেজুলেশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্ট 1939 অর্থাৎ 1939 সালে পাশকৃত আইন, যেটি আমাদের দেশে বলবৎ আছে। এবং এই আইনের সেকশন 2-এর অধীনে যে কিছু উপধারা আছে 9 পর্যন্ত, সেই উপধারার অধীনে যে গ্রাউন্ডগুলোর কথা বলা আছে, এর যে কোনো একটি গ্রাউন্ডের অধীনে স্ত্রী আদালতে শরণাপন্ন হতে পারে এবং সে ডিক্রি চাইতে পারে। তো আরেকটি বিষয় তোমাদের ক্লিয়ার করি, যে পদ্ধতিই থাকুক, জুডিশিয়াল থাকতে পারে, যে জুডিশিয়াল বাদে অন্য যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, আগে অনেকগুলো ডিভোর্সের তোমাদের প্রকারভেদ পড়িয়েছি। বাংলাদেশে কিন্তু এখন ডিভোর্সের বিষয়টি নিয়ন্ত্রিত হয় 1961 সালের যে MFLO অর্থাৎ মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স, সেই ফ্যামিলি লস অর্ডিন্যান্সের অধীনেই কিন্তু এখন তালাকের বিষয়টি কার্যকরী হয় এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় আইন দ্বারাই এখন বর্তমানে তালাকের বিষয়টি কার্যকরী হয়। সেখানে ধারা 7 অর্থাৎ 1961 সালের ধারা 7, এটি তোমরা বইতে দেখবে MFLOর ধারা 7-এ, সেখানে কিন্তু তালাকের পদ্ধতি বলা আছে। আমি সংক্ষিপ্তভাবে একটু বলে দিই। সেটি হচ্ছে যে যদি স্বামী তালাক দিতে চায় বা কোনো পক্ষ তালাক দিতে চায়, তাহলে তাকে কী করতে হবে, একটা নোটিশ ইস্যু করতে হবে। সেটি কোনো কাজীর মাধ্যমে সে এটা ইস্যু করবে এবং সেখান থেকে দুইজনের বরাবরে যাবে। স্বামী যদি তালাক দিতে চায় তাহলে সে স্ত্রীর কাছে একটি নোটিশের কপি দেবে, আর সংশ্লিষ্ট সে যে এলাকায় থাকে সেখানে ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড কাউন্সিলর বা যারা থাকেন সেখানে দেবেন, দুইজনের কাছে পাঠাবেন এবং তখন ওই সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার যিনি দায়িত্বে আছেন ওনাদের কাছে যাওয়ার পর ওনারা কী করবে, একটা সালিসি পরিষদ গঠন করবে এবং এই সালিসি পরিষদটা গঠন করবেন 1 মাসের মধ্যে। এবং এই সালিসি পরিষদ গঠন করে অর্থাৎ দুই পক্ষ থেকেই প্রতিনিধি নেবেন, হাজব্যান্ডের পক্ষ থেকেও একজন প্রতিনিধি নেবেন এবং স্ত্রীর পক্ষ থেকেও একজন প্রতিনিধি নেবেন এবং চেয়ারম্যান নিজে থাকবেন সেই সালিসি বোর্ডের প্রধান এবং তারা মীমাংসার জন্য চেষ্টা করবেন। যদি মীমাংসা হয়ে যায় তাহলে 90 দিনের মধ্যেই মীমাংসার সুযোগ আছে, আর যদি সেই মীমাংসা না হয় তাহলে 90 দিনের পরে অর্থাৎ 3 মাস অতিক্রান্ত হওয়ার পর এটি কিন্তু অটোমেটিক্যালি ডিভোর্স কার্যকরী হয়ে